উত্তরাধিকার সম্পত্তিতে বড় ধরনের পরিবর্তন নিয়ে আসা হলো। অর্থাৎ এখন থেকে ওয়ারিশান সম্পত্তির ভাগাভাগি পদ্ধতি যেমন পরিবর্তন হয়ে গেল, ঠিক তেমনইভাবে 1 জুলাই থেকে কোনো ভূমি মালিক এই নিয়মের বাইরে যে আর কোনো উত্তরাধিকার সম্পত্তি ভাগাভাগি করতে পারবে না। শুধু তাই নয়, এখন পর্যন্ত যারা উত্তরাধিকার সম্পত্তি ভাগাভাগি করে নেয়নি সঠিকভাবে, তাদের জন্য আলটিমেটাম 1 জুলাই থেকে তাদেরকে নতুন নিয়মের আওতাভুক্ত হয়ে উত্তরাধিকার সম্পত্তি ভাগাভাগি করতে হবে। এমনকি যারা বিডিএস রেকর্ডে নিজেদের নাম লেখাবে, এছাড়া রেকর্ড চলাকালীন যারা ওই জমি নিজের বলে তারা দাবি করার মাধ্যমে যথেষ্ট প্রমাণ দেখানোর মাধ্যমে ওই জমি নিজের নামে রেকর্ড করে নেবে, তাদের জন্য উত্তরাধিকার সম্পত্তির এই বিধিনিষেধ কার্যকর হবে। তো এখন থেকে উত্তরাধিকার সম্পত্তির এই বড় পরিবর্তনের ভিত্তিতে একজন ভূমি মালিককে যে নিয়ম মেনে চলার মাধ্যমে তাদেরকে উত্তরাধিকার সম্পত্তি ভাগাভাগি করতে হবে, সেই সম্পর্কে বিস্তারিতভাবে আজকের ভিডিওতে আলোচনা করব। বিশেষ করে ওয়ারিশান সম্পত্তিতে আমরা যদি দেখি, তাহলে বাংলাদেশে যখন একজনের বেশি একাধিক অংশীদারের অংশ প্রতিষ্ঠিত হয়, ঠিক সেই সময়ে কিন্তু তাদের ভিতরে এই বড় ধরনের সমস্যাটা তৈরি হয়, শুধুমাত্র উত্তরাধিকার সম্পত্তি ভাগাভাগি করার সঠিক নিয়মগুলো না জানা থাকার কারণে। অনেকেই জাস্ট এতটুকু জানে যে হয়তো পিতার সম্পত্তি পুত্র পাবে দ্বিগুণ আর কন্যা পাবে 1 গুণ। আবার অনেকে মনে করে যে মায়ের নামে যদি কোনো সম্পত্তি থাকে, তাহলে এই মায়ের নামে সম্পত্তি পুত্র এবং কন্যা উভয়েই সমানভাবে অংশীদার হবে। এটাই মূলত অনেকেই মনে করে। কিন্তু ফারায়েজ অনুযায়ী সূরা নিসার 11 থেকে 13 নম্বর আয়াতে এবং সূরা নূরের 43 নম্বর আয়াতে মহান আল্লাহ পাক কীভাবে এই ফারায়েজ বা সম্পত্তি বণ্টিত হবে, উত্তরাধিকার সম্পত্তিতে কে কীভাবে কতটুকু মালিকানা পাবে, এ সম্পর্কে বিস্তারিতভাবে দিক নির্দেশনা প্রদান করা হয়েছে। অর্থাৎ বিষয়টি এমন যেন মহান আল্লাহ পাক আমাদেরকে সামনে বসিয়ে কাকে কীভাবে কতটুকু সম্পত্তি প্রদান করতে হবে এটা হাতে কলমে বুঝিয়ে দিচ্ছে। এখন এই সম্পর্কে আপনার যদি পরিপূর্ণ জ্ঞান না থাকে, তখনই দেখা যায় যে উত্তরাধিকার সম্পত্তিতে বিভিন্ন ধরনের সমস্যা ক্রিয়েট হয়। বাংলাদেশ সরকার এখন পর্যন্ত কোরআনে যেভাবে ফারায়েজ বণ্টিত আছে, সেটার আলোকে কিন্তু তারা ফারায়েজের আইনটি অপরিবর্তিত অবস্থায় রেখেছে। কিন্তু 1961 সালের 15 জুলাই যখন পাকিস্তান আমলে আইয়ুব সরকার ক্ষমতায় ছিল, তখন কিন্তু বড় ধরনের একটা পরিবর্তন নিয়ে আসা হয়েছিল এই ওয়ারিশান সম্পত্তি বা উত্তরাধিকার সম্পত্তিতে। এটা অনেকেই জানে না। এখনো পর্যন্ত অনেকেই মনে করে যদি পিতার পূর্বে সন্তান মারা যায়, তাহলে হয়তো ওই সন্তান আর পরবর্তীতে কোনো সম্পত্তি পাবে না। কিন্তু এখানে 2টা কন্ডিশন আছে। এই 2টা কন্ডিশন যদি কারোর জানা না থাকে, তাহলে দেখা যাবে যে ওই সন্তানে রেখে যাওয়া সন্তান যারা আছে তারা সম্পত্তি পেত, কিন্তু তাদেরকে বঞ্চিত করা হচ্ছে। এই জন্য এই শর্ত 2টা যদি আমরা পরিপূর্ণভাবে জানি, তাহলে আমাদের কিন্তু উত্তরাধিকার সম্পত্তি বন্টনের ক্ষেত্রে সহজ হয়ে যাবে। আবার এখনকার সময় এসে এই বর্তমান বিএনপি সরকার বা বর্তমান সরকার ক্ষমতা আসার পর মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের উদ্যোগে ভূমিমন্ত্রী জনাব মিজানুর রহমান মিনের নির্দেশে এখন ভূমি মন্ত্রণালয়কে ঢালাওভাবে ঢেলে সাজানো হচ্ছে, যেন দুর্নীতিমুক্তভাবে সকল ওয়ারিশ বা সকল ভূমি মালিক তারা সেবা প্রাপ্তি বা সেবা গ্রহণ করতে পারে। আর এই সম্পর্কে মূলত সরকারের পক্ষ থেকে বাস্তবে যে পদক্ষেপ নেওয়া হয়েছে, সেটার আলোকে অবশেষে 1 জুলাই থেকে উত্তরাধিকার সম্পত্তিতেও একটি বড় ধরনের পরিবর্তন নিয়ে আসা হলো। অর্থাৎ এই নিয়মের ভিতরে আপনাকে উত্তরাধিকার সম্পত্তি ভাগাভাগি বা ভাগ বন্টন করতে হবে। পূর্ব অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরা দেখেছি উত্তরাধিকার সম্পত্তির ক্ষেত্রে যদি একাধিক অংশীদারের মালিকানা প্রতিষ্ঠিত হয়েছে, তাহলে সেক্ষেত্রে যদি ওই ওয়ারিশেরা মনে করে যে নিজেদের নামে ওই সম্পত্তি নামজারি করে নেবে, অর্থাৎ তারা পিতার নামে আর ওই সম্পত্তি রাখবে না বা মায়ের নামে ওই সম্পত্তি রাখবে না, তারা নিজেদের নামে ওই সম্পত্তির নামজারি করে নেবে, তাহলে তাদেরকে যৌথ খতিয়ানের ভিত্তিতে নামজারির জন্য আবেদন করতে হবে। এখানে একটি বিষয় মনে রাখতে হবে, এই যৌথ খতিয়ানের ভিত্তিতে নামজারি করার জন্য তাদেরকে 3টে ডকুমেন্টসের কথাও বলা হয়েছিল। অর্থাৎ ওনারা যার ওয়ারিশ হিসেবে নামজারি করার জন্য আবেদন করছে, তার সাথে ওনাদের কি সম্পর্ক এটা প্রমাণ করার জন্য একটা ওয়ারিশান সনদ লাগবে অবশ্যই, যেটা এফিডেভিট হতে হবে একজন অভিজ্ঞ আইনজীবীর কাছ থেকে। এছাড়া ওনারা যখন আবেদন করবে, তাহলে যার জমি তিনি রেকর্ড সূত্রে মালিক নাকি দলিল সূত্রে মালিক, সেই জমির মালিকানা প্রমাণ দেখাতে হবে। এমনকি সর্বশেষ খাজনা প্রদান করেছেন, সেই খাজনা প্রদানের দাখিলাটাও লাগবে। এই কাগজগুলো না থাকলে কোনোভাবেই ওনারা যৌথ খতিয়ানের ভিত্তিতে নামজারির জন্য আবেদন করতে পারবেন না এসিল্যান্ড সাহেবের কাছে। আবার এখন বর্তমান সরকারের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হলো, অর্থাৎ 1 জুলাই থেকে যারা এখনো পর্যন্ত নিজেদের সম্পত্তি বা উত্তরাধিকার সম্পত্তি নিজেদের নামে এখনো ভাগ বন্টন করে নেয়নি বা ভাগাভাগি করে নেয়নি,
বা এখনো পর্যন্ত দেখা যাচ্ছে পিতা অনেক পূর্বে মারা গিয়েছে বা মাতা অনেক পূর্বে মারা গেছে, কিন্তু এখনো পর্যন্ত অনেক ভাইয়েরা আছে তারা জোরপূর্বক জমি দখল করে রেখেছে, তার বোনেদেরকে সম্পত্তি সঠিকভাবে বুঝিয়ে দিচ্ছে না, তাদের জন্য সমস্যা তৈরি হয়ে গেল। অর্থাৎ 1 জুলাই থেকে যারা 20 বছর 30 বছর 40 বছর ধরে সম্পত্তি অবৈধভাবে জোরপূর্বক দখল করে রেখেছে, এখন তাদেরকে এই 1 জুলাই থেকে নতুন নিয়মের আওতাভুক্ত হয়ে সম্পত্তি ভাগাভাগি করতে হবে। তবে এই ক্ষেত্রে যারা ভিকটিম, যারা বঞ্চিত হয়েছে তাদের জন্য সুযোগ হচ্ছে, তারা চাইলেই কিন্তু বর্তমানে জেলা প্রশাসক বা জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট বরাবর আবেদন করার মাধ্যমে জাস্ট একদিনের ভিতরে, অর্থাৎ 24 ঘন্টার ভিতরে তাকে না দেওয়া সম্পত্তি সে উদ্ধার করে নিতে পারবে। এমনকি যদি মনে হয় যে আপনার সম্পত্তি 20-30 বছর আপনাকে বঞ্চিত করা হয়েছে, আপনাদের মা মারা গিয়েছে, আপনারা জীবিত আছেন, তাহলে আপনারা নানা বাড়ির সম্পত্তি বুঝে নিতে চান, তাহলে খুব সহজেই অনতিবিলম্বে যদি জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট বরাবর জাস্ট একটি আবেদন করেন যে আপনাদের সম্পত্তি বুঝিয়ে দেওয়া হচ্ছে না, এমনকি যদি ফৌজদারি মামলা করার মাধ্যমেও সম্পত্তি বুঝে পাওয়ার যদি স্টেপ গ্রহণ করেন, তাহলে কিন্তু আপনার মামা বা আপনার খালারা আপনাদের সম্পত্তি বা আপনার চাচারা, আপনার ফুফারা আপনাদের সম্পত্তি এখন বের করে দিতে বা আপনাদের বুঝিয়ে দিতে তারা বাধ্য থাকবে। আরও একটি গুরুত্বপূর্ণ খবর হচ্ছে, 1 জুলাই থেকে যদি আপনাদের ভিতরে সম্পত্তি সরাসরি ভাগ বন্টন করতে হয়, তাহলে মনে রাখবেন যৌথ খতিয়ানের ভিত্তিতে যেমন আপনাদের সম্পত্তি বন্টন করতে হবে, ঠিক তেমনইভাবে আপনারা যারা কারো সম্পত্তি সঠিকভাবে বুঝিয়ে দেননি, দীর্ঘদিন ওই সম্পত্তি নিজেদের নামে হয়তো রেকর্ড করে নিয়েছেন, এখন সেই সমস্ত ভূমি মালিকদের জন্য মারাত্মক এক অসুবিধার সৃষ্টি হয়ে গেল। যারা অবৈধভাবে রেকর্ড করে নিয়েছিল তাদেরও রেকর্ড এখন বাতিল হয়ে যাবে, শুধুমাত্র একটি পদক্ষেপ যদি আপনারা গ্রহণ করতে পারেন। অনেক পরিবারে আছেই দেখা যায় যে একজন পিতা তিনি জীবিত থাকা অবস্থায় তার কোনো একটা ছেলের নামে হেবা করে দিয়েছে বা কোনো একটা মেয়ের নামে হেবা করে দিয়েছে, আবার এমন হয়েছে তাদেরকে হেবা করে দেয়নি বা কোনো দলিল করে দেয়নি, কিন্তু এক ভাই অন্য বোনদেরকে ফাঁকি দিয়ে নিজেদের নামে জমি রেকর্ড করে নিয়েছে। এভাবে যদি কেউ মালিক হয়, তাহলে ওই বোনেরা বা অন্য ভাইরা যাদেরকে বঞ্চিত করা হয়েছে তারা কিন্তু চাইলেই এই মালিকানা বাতিল করার জন্য পদক্ষেপ গ্রহণ করতে পারবে। এক্ষেত্রে তাদের কি করতে হবে? বাটোয়ারা মামলা করতে হবে। জাস্ট ছোট্ট একটি পদক্ষেপ, আপনাকে বাটোয়ারা মামলা করতে হবে আর দখল উদ্ধারের আপনার মামলা করা লাগবে। যদি এই দুইটা মামলা আপনি করতে পারেন, আপনার এলাকার যিনি অভিজ্ঞ আইনজীবী তার কাছে যোগাযোগ করার মাধ্যমে আপনি যদি এই মামলা দায়ের করতে পারেন, তাহলে খুব সহজেই কিন্তু আপনার জমি আপনি উদ্ধার করে নিতে পারবেন। মনে রাখবেন 1 জুলাই থেকে আপনার জন্য এই নিয়মটি আরও বেশি সহজ হয়ে যাবে। অর্থাৎ সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে পদক্ষেপ নেওয়া হয়েছে, যারা এইভাবে পূর্বে ভুক্তভোগী হয়েছে, যারা এখনো সম্পত্তি ভাগাভাগি করতে পারেনি, তারা উভয়ে এই নিয়মের সুবিধা গ্রহণ করার মাধ্যমে জাস্ট 6 থেকে 1 বছরের ভিতরে তারা বন্টননামা বা বাটোয়ারা মামলা দায়ের করার মাধ্যমে তাদের সাথে এই এমন অন্যায় করা যে সম্পত্তি, সেই সম্পত্তি তারা উদ্ধার করে নিতে পারবে। একটি বিষয় মনে রাখতে হবে, 1961 সালের 15 জুলাই যেমন মুসলিম পারিবারিক আইন পাশ হওয়ার মাধ্যমে পিতার পূর্বে যদি সন্তান মারা যায়, তাহলে সেই সন্তান যদি কোনো প্রতিনিধি রেখে যায়, তাহলে তারা যেমন ওই পিতা বেঁচে থাকলে যতটুকু সম্পত্তি পেত সেম পরিমাণ সম্পত্তি তার দাদার কাছ থেকে বা নানার কাছ থেকে পেয়ে যাবে, সেম একইভাবে এখন আপনাদের যদি বঞ্চিত করা হয়ে থাকে, তাহলে আপনারাও কিন্তু এই বাটোয়ারা মামলা দায়ের করার মাধ্যমে আপনাদের সম্পত্তি উদ্ধার করে নিতে পারবেন। তবে আমাদের দেশে একটি ভুল ধারণা আছে, অনেকেই এই বিষয়টি জানে না, অনেকে মনে করে মায়ের সম্পত্তি ছেলে এবং মেয়েরা হয়তো সমান পাবে। মনে রাখতে হবে ফারায়েজ অনুযায়ী মায়ের সম্পত্তি আর পিতার সম্পত্তি উভয় ছেলে মেয়েরা সমান নিয়মেই পাবে। অর্থাৎ পুত্র পাবে 2 ভাগ, কন্যা পাবে 1 ভাগ, এভাবে মূলত সম্পত্তি বণ্টিত হবে। তাহলে আপনার এলাকায় যদি এখনো রেকর্ড না আসে, তাহলে অনতিবিলম্বে আপনাকে পদক্ষেপ গ্রহণ করতে হবে, নতুবা যদি আপনার সম্পত্তি এভাবে আপনার ভাইয়ের নামে অবৈধ রেকর্ডের ভিত্তিতে বা হেবা দলিলের ভিত্তিতে হয়েই থাকে, তাহলে আপনি কিন্তু ওই সম্পত্তি পাবেন না। এজন্য আগে থেকে উদ্ধার করে নেওয়ার জন্য বাটোয়ারা মামলা দায়ের করলেই আপনি যেমন খুব দ্রুত আপনার মামলার নিষ্পত্তি করে নিতে পারবেন, ঠিক তেমনইভাবে নতুন বিডিএস রেকর্ড বা বাংলাদেশ ডিজিটাল যদি যখন আপনার এলাকায় আসবে, তখন ওই জমি আপনি নিজের নামে রেকর্ড করে নিতে পারবেন।